ওয়ালাইকুম সবাইকে। আজকে ফরেনসিক মেডিসিনের আইটেম 6 এর উপর একটা কিউএনএ সেশন। তো আইটেম 5টা একটু বেশি বড়, বাট আইটেম 6 ছোট, কিন্তু অনেকগুলা ভালো ভালো কোয়েশ্চেন এখান থেকে পাওয়া যায় পরীক্ষায়। তো তার মধ্যে প্রথমে আসতেছে আমার সাডেন ডেথ। তো এর ডেফিনিশনে আমি অলওয়েজ যেমন বলি কোন কোন ওয়ার্ডটা বাদ দেওয়া যাবে না। তো এটা এমনভাবে শুরু করতে হবে যে ইট ইজ এ ডেথ হুইচ ইজ নট নোন টু হ্যাভ বিন caused by any trauma, poisoning, or violent asphyxia। এই তিনটা ওয়ার্ড দেখো, যে ট্রমা, পয়জনিং আর হচ্ছে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া। তার মানে এই যে সাডেন ডেথের ডেফিনিশনটা, কতগুলো পেইড ডেফিনিশন আছে ফরেন্সিকে যে সব জায়গায় রিপিটেডলি আসতে থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ান। তো তার মধ্যে যে ট্রমা, পয়জনিং অর ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া, এই তিনটা পয়েন্টই আমার কিন্তু ভালো মতো বলতে হবে। তারপরে আর একটা লেজুর অ্যাড করতে হবে যে অ্যান্ড ওয়ার ডেথ অকার্স within 24 hours of the onset of terminal symptoms। তো এখানে তাহলে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি, যে ট্রমা, পয়জনিং আর ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া, আর উইথিন 24 আওয়ার্স অফ দ্য অনসেট অফ টার্মিনাল সিমটমস। তো সাডেন ডেথের ডেফিনিশন যদি তুমি একটানে সুন্দর মতো বলতে পারো, তাহলে ভাই ভাই তুমি মোটামুটি একটা সেফ জোনে থাকবা। দেন আসতেছে হচ্ছে কজেস অফ সাডেন ডেথ। তো কজ অফ ডেথ সিওডি দিয়ে চালাই দিলাম। তো এইখানে আমাদের কি কি পড়তে হবে? আমাদের নোট বই অথবা কলেজে লেকচার স্লাইডে যেগুলা আছে ওইগুলাই। কিন্তু তোমার কি করতে হবে, এই যে কার্ডিওভাস্কুলার কজ 45% ক্ষেত্রে, তারপরে হচ্ছে রেসপিরেটরি 20%, এই যে পার্সেন্টেজ গুলা, এগুলা কিন্তু একদম সুন্দর মতো মনে রাখা লাগে, কারণ রিটেনে একদম উল্লেখ করে কোশ্চেন করে যে পার্সেন্টেজটা উল্লেখ করে তুমি হচ্ছে কোশ্চেন অ্যান্সার করবা। তো বড় থেকে ছোটর দিকে যাই আমরা, যে 45, দেন 20, দেন 15, এরকম ভাবেই। দেন হচ্ছে অ্যালিমেন্টারি হচ্ছে তোমার 6%, জেনিটো ইউরিনারির মধ্যে হচ্ছে তোমার 4%, আর মিসসেলেনিয়াস ক্ষেত্রে হচ্ছে আমাদের 10%। তো এখানে মনে রাখার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে CR CAG মিস। তার মানে CR হচ্ছে কাজ মিস করছে, এরকম টাইপ কিছু একটা, জাস্ট সি কে হচ্ছে কে পড়ো এখানে। খুবই উইয়ার্ড ব্যাপারটা, বাট মনে থাকে আসলে। তো এইখান থেকে ডিটেলসে যে আস্ক করে কি, যে কার্ডিওভাস্কুলার যে কজগুলো আছে ওইখান থেকে কজ বলো। তো প্রত্যেকটা থেকে আমাদের মোটামুটি 4টা 5টা করে কজ পড়া লাগে। তো কার্ডিওভাস্কুলার কজের মধ্যে তুমি প্রথমে অলওয়েজ বলবা হচ্ছে এমআইটা বেশি শুনতে চায়। তারপরে এই যে বাকি যা যা আছে, স্ট্রোক, হাইপারটেনশন এন্ড ইটস কমপ্লিকেশন, ভালভে প্রবলেম, রিউমেটিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি, পালমোনারি এম্বোলিজম, এইসব যা যা আছে, বাট এমআই কোনো সময় বাদ দেওয়া যাবে না। রেসপিরেটরির ক্ষেত্রে, রেসপিরেটরি কজের ক্ষেত্রে তোমার মনে করো শুরুতে যা যা আছে, এয়ার এম্বোলিজমটা আসলে বেশ ভালো একটা পয়েন্ট। এয়ার এম্বোলিজম, যে কোনো এম্বোলিজমের ক্ষেত্রে হচ্ছে তোমার রেসপিরেটরি কজ অফ সার্টেন ডেথ থাকে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তোমার ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ দিয়ে হচ্ছে আমাদের শুরু করতে হবে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। তারপরে হচ্ছে যতগুলো আইটিস আছে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এরকম 3টা 4টা করে প্রত্যেকটা পড়া লাগবে। এখন অ্যালিমেন্টারির ক্ষেত্রে যেটা একদম তোমার ভালো মতো শুনতে চাই, সেটা হচ্ছে তোমার স্ট্র্যাঙ্গুলেশন হার্নিয়া। যেটা আছে স্ট্র্যাঙ্গুলেশন হার্নিয়া, এটা না শোনা পর্যন্ত ওনাদের মাথা মোটামুটি ঠান্ডা হয় না। স্ট্র্যাঙ্গুলেশন অফ হার্নিয়া। তারপরে যে হেমোরেজিনাস স্টোমাক, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আর একটা আছে, এই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এইখানে এই যে তোমার স্ট্র্যাঙ্গুলেশন অফ হার্নিয়া অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এখান থেকে মনে করো আগে এই যে তোমরা ফার্স্ট প্রফে যেগুলো পড়ছো, এই যে ইন্টাসাসেপশন,
যে আইলিয়ামের টার্মিনাল পার্টটা তোমার টেলিস্কোপিক্যালি সিকামের মধ্যে ঢুকে যায়, এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে দিতে পারে। তাছাড়া কোনো কিছু আসতে শুনিনি। বাট প্রফে আমি কিছু কিছু ফ্রেন্ডের কাছে কোশ্চেন শুনছি যেখানে এমন ছিল তোমার হেমোরেজিন স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন, এই ক্ষেত্রে মনে করো কোশ্চেন করতে করতে ট্রিটমেন্ট পর্যন্ত চলে গেছে। তো ওইগুলা একটু টুকটাক মনে করো প্রফের আগে কিংবা টার্মের আগে একটু করে পড়ে যাইতে হবে। তো ফার্মাকোলজির নলেজ দিয়েও বলতে পারো। তো একটা টোটকা হচ্ছে যে যারই ট্রিটমেন্ট জানবা না সেটাই হচ্ছে স্টেরয়েড বলে দিবা। মোটামুটি স্টেরয়েড হচ্ছে সবকিছুর একটা আলটিমেট ট্রিটমেন্ট বলা যায়। এটা ডিএমএফ এর মতো ডিসিশন, বাট স্টেরয়েড আসলে সব ক্ষেত্রেই কম বেশি কাজে লাগে। তারপরে জেনিটো ইউরিনারি কজের মধ্যে যেটা একদম শুরুতে বলবা সেটা হচ্ছে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি। আমি প্রথম পয়েন্টগুলো বলছি, তার মানে যেগুলো শুনলে টিচাররা আরো খুশি হয়, আরো সামনে আগাইতে চায়। তো এটা হচ্ছে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, এটা কিন্তু একদম বলা মাস্ট। বাকিগুলা কি করবা জানি না, বাট এটা একদম বলা মাস্ট। তারপর টক্সেমিয়া অফ প্রেগনেন্সি, ইউটেরাইন হেমোরেজ, টুইস্টেড ওভারিয়ান সিস্ট, এগুলা পরপর বলে গেলে মোটামুটি শেষ। মিসসেলেনিয়াসের ক্ষেত্রে তোমার অ্যানাফাইলেক্সিস, যেটা তার মানে অ্যালার্জির জন্য যেটা হাইপার সেন্সিটিভিটি, অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা হাইপার সেন্সিটিভিটি বা অ্যানাফাইলেক্সিস যা বলো, আর মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন, এই দুইটা পয়েন্ট বাদ দেওয়া যাবে না। তারপরে তোমার যে কয়টা মনে থাকে কি পয়েন্ট, সেই কয়টা দিয়ে সামনে আগায় যাবে। তো এই যে অ্যালিমেন্টারি সিস্টেমের ক্ষেত্রেই জাস্ট একটা স্পেশাল বললাম যে হেমোরেজিক হেমোরেজিন স্টোমাক আর ইন্টেস্টাইন যদি থাকে তাহলে কি করতে হবে, তোমার বলবা যে সার্জিক্যাল ইন্টারভেনশন দিয়ে বন্ধ করা যাইতে পারে। আর সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়া তো আর তেমন কিছু নেই। আর যদি আরো কিছু ট্রিটমেন্ট শুনতে চাই, তুমি যদি না পারো তাহলে স্টেরয়েড বলে দিবা, মোটামুটি কাজ শেষ এখানেই। তারপরে আরেকটা কোয়েশ্চেন আসে যে কমনেস্ট কজ অফ সাডেন ডেথ কি, সেটা হচ্ছে আমাদের অ্যাথারোস্ক্লেরোসিস অফ করোনারি আর্টারি। তো এটা কি হয় যে গ্রেটার দেন 70% অফ দ্য লুমেন অফ দ্য করোনারি আর্টারি হচ্ছে অক্লুশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, হার্টের মনে করো লেফট ভেন্ট্রিকেলের কাছেই হচ্ছে আমার ব্লাডটা ঠিক মতো যাচ্ছে না, তখন যে আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, ওইখান থেকে পালমোনারি হাইপার টেনশন ডেভেলপ করবে। তারপরে ওইখান থেকে কি হবে, তোমার মনে করো হার্ট ফেলিয়ার, ডেথ, এরকম। তো সাডেন ডেথের ক্ষেত্রে মোটামুটি এইটুকুই লাগে। আর আরেকটা টপিক ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের টার্মের ক্ষেত্রে রিটেনে কোশ্চেন থাকবে যে একটা সিনারিও দিয়ে দিবে যে একটা কৃষক মনে করো গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে, তো তার ক্ষেত্রে কজ অফ ডেথ কি কি হতে পারে। তো সব টাইপের সিনারিওতে এরকম তোমার মনে করো কোনো একটা কজ নেই ডেথের, যে পিন পয়েন্ট করা যাচ্ছে না এক্স্যাক্ট কি কারণে মারা গেছে। সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ প্রথম পয়েন্টটা দিব হচ্ছে সাডেন ডেথ, যে সাডেনলি মারা গেছে, আমি অটোপসি না করলে বুঝতে পারবো না কিভাবে মারা গেছে। তো সাডেন ডেথের টপিকটা কিন্তু ছোট, বাট এখানে যা যা আছে মোটামুটি সবই আসে। দেন আসতেছে হচ্ছে কাস্টোডিয়াল ডেথ। তো তোমাকে কোশ্চেন করতে পারে যে কাস্টোডিয়াল ডেথ বলতে কি বুঝো। এখন এইটার ক্ষেত্রে যে কোনো ডেফিনিটিভ ডেফিনিশন আস করবে এমন কিছু না। এটা বলতে হবে যে কোনো অথরিটির কাস্টোডিতে থাকা অবস্থায় যদি মারা যায় কোনো একটা মানুষ, সেই ক্ষেত্রে আমরা কাস্টোডিয়াল ডেথ হিসেবে কাউন্ট করব। তো কাস্টোডি কখন থেকে শুরু হয়, ধরো একটা আসামি, তার বাসা থেকে পুলিশ তাকে নিয়ে পুলিশের থানায় অথবা পুলিশের ভ্যানে, যেখানেই রাখুক না কেন, ভ্যান, থানা, তোমার প্রিজন, ওদের গার্ডিয়ানশিপের আন্ডারে যখন আসছে, কথাটা খেয়াল করো, গার্ডিয়ানশিপ, ততক্ষণে যে কোনো টাইমে যদি ওই লোকটা মারা যায় তখন সেটাকে আমরা বলবো কাস্টোডিয়াল ডেথ। মনে করো যে তুমি আসামি না, নট নেসেসারিলি যে আসামি হইতে হবে, এই ক্ষেত্রে তুমি একটা র্যান্ডম হিউম্যান, র্যান্ডম একটা মানুষ, তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য অথবা কোনো একটা কারণে তোমাকে সাক্ষ্য নেবে অথবা তোমাকে ইন্টারোগেট করবে, সেই ইন্টারোগেশন রুমেও যদি কেউ মারা যায়, সেই ক্ষেত্রেও আমাদের ওইটাকে কাস্টোডিয়াল ডেথ হিসেবে কাউন্ট করা হবে। তো কাস্টোডিয়াল ডেথে মেইনলি আস্ক করবে যে বোঝাও এটা বলতে কি বুঝো, দেন পয়েন্টে এই পয়েন্টে চলে যায় যে কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে আমাদের হচ্ছে কোন ধরনের ইনকোয়েস্ট প্রয়োজন হয়। তো এটা বলতে হবে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। তো নেক্সট কোয়েশ্চেনের ফ্লোতে আস্ক করবে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর কোথায় কোথায় লাগে। তো তার মধ্যে আমাদের একটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্সহুমেশন।
এক্সহুমেশন করার টাইমে অলওয়েজ হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট লাগবে। তারপর এই যে পুলিশ কাস্টাডিতে যে কোনো ধরনের ডেথ, তার পুলিশ যখন বলেই ফেলছি তারপরের কোশ্চেন অ্যান্সারটা হবে যে ইউনিফর্মড যে কোনো ব্যক্তি যদি মারা যেয়ে থাকে, ইউনিফর্মড ইন্ডিভিজুয়াল, তার মানে মনে করো র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যারা আছে, আনসার, এদের ক্ষেত্রে হচ্ছে আমার ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট লাগবে। তারপরে পুলিশ ভ্যান থেকে মারা যাওয়া শুরু করবা, যে পুলিশ ভ্যান থেকে নিয়ে গেল, পুলিশ ভ্যানে যদি মারা যায় সেই ক্ষেত্রে ইনকোয়েস্ট লাগবে। দেন হচ্ছে জেলে যদি মারা যেয়ে থাকে, তারপরে পুলিশের ক্রস ফায়ারে অথবা পুলিশের র্যাব, আর্মির যে কোনো ইউনিফর্মড ইন্ডিভিজুয়ালের গুলিতে যদি কেউ মারা যেয়ে থাকে, সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট লাগবে। তো পুলিশের ক্ষেত্রে এরকম ভাঙায় ভাঙায় 3-4টা পয়েন্ট দিয়ে দিবা। আর লাস্টে হচ্ছে আমাদের একটা পয়েন্ট দিতে হবে ডেথ ইন এ সাইকিয়াট্রিক হসপিটাল। তার মানে সাইকিয়াট্রিক হসপিটালও তো এক ধরনের কাস্টাডি, তাই না? একটা মানসিকভাবে অসুস্থ মানুষকে ওইখানে রাখা হচ্ছে। তো এইখানে যখন মারা যায় সেই ক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দিকে সাপোর্ট দিই আর কি। তো কাস্টোডিয়াল টর্চার অ্যান্ড ডেথের ক্ষেত্রে আর একটা জিনিস লাগবে, যে একটা ডিক্লারেশনের কথা ছিল আমাদের, টোকিও ডিক্লারেশন। টোকিও ডিক্লারেশনটা খুবই তোমার আস করে কম বেশি। তো তার আগে একটা জিনিস হচ্ছে যে মডেল পুলিশিং সিস্টেম কি। মডেল পুলিশিং সিস্টেম এগুলো অত বেশি আস করে না, এটা হচ্ছে বেশি ভালো পারলে তখন যে আস করবে। তো এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডে ফলো করা হয়। সেখানে কি হয়, তোমার একটা মানুষ অ্যারেস্ট হওয়ার সাথে সাথে তাকে কোথায় নিয়ে যাবে, অ্যারেস্টের পরেই হচ্ছে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, কোনো ঝামেলা করবে না, ডিরেক্ট পুলিশ স্টেশন। তারপর পুলিশ স্টেশন থেকে নিয়ে যাবে হচ্ছে পেসে, PACE। তো হোয়াট ডাজ পেস স্ট্যান্ডস ফর? তো এটা হচ্ছে পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স। তো এই পেসের তোমার একটা স্পেশালিটি কি, যে এইখানে হচ্ছে DMJ রা থাকে। তো এই DMJ এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন, ডিপ্লোমা অথবা ডক্টর, যেটাই বলো, ইন মেডিকেল জুরিসপ্রুডেন্স। তার মানে এই যে ফরেন্সিক স্পেশালিস্ট বলা যায় এদেরকে। তো এরা কি করে, জুরিসপ্রুডেন্স, জুরিসডিকশন যাই বলো, এরা হচ্ছে ডাক্তার আর ফরেন্সিক মেডিসিনে হচ্ছে স্পেশালিস্ট। এরা হচ্ছে এই পেসে কাজ করে। তো এখানে দেখা যাচ্ছে যে ওই আনওয়ান্টেড যে টর্চার গুলো হচ্ছে এই কারাগারে থাকলে তোমার ওইটা হয় না। তো কাস্টোডিয়াল ডেথ মোটামুটি এইটুক লাগে, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট কোথায় কোথায় লাগে, আর কিছু না। এরপরে এই আইটেমে আছে তোমার টর্চার অ্যান্ড নিগলেক্ট। তো টর্চারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাস্ট লাগে, সেটা হচ্ছে টর্চারের ডেফিনিশন। তবে এটা সার্টেন ডেথের ডেফিনিশনের থেকে কম ইম্পর্টেন্ট। তো এটা এমন ভাবে শুরু করবা, ডেলিবারেট, সিস্টেমিক আর ওয়ান্টন, এই 3টা ওয়ার্ড বললে মোটামুটি সেফ জোনে চলে গেছো। ইনফ্লিকশন অফ ফিজিক্যাল আর মেন্টাল সাফারিং। By one or more person acting alone or under the authority of someone else to force another person to yield information, এসব হাবিজাবি আছে। তো এত কিছু যদি মনে নাও থাকে, মোটামুটি এই 3টা পয়েন্ট বলবা, তারপর নিজের মতো বানায় বলবা যে মানুষজন একা নিজে থেকে কাজ করে অথবা কারোর অথরিটি অথবা আদেশে কাজ করে। তো যাতে কি করতে পারে, অন্যর থেকে ইনফরমেশন অথবা কনফিউশন নিতে পারে কোনো ক্ষেত্রে। তো তারপরে আমাদের মোটামুটি কাজে লাগে যে টর্চারের মেথড গুলা। তো টর্চারের মেথডের মধ্যে দেখো কি কি আছে, ফিজিক্যাল মেথড, সাইকোলজিক্যাল মেথড অ্যান্ড সেক্সুয়াল মেথড। তো ফিজিক্যাল মেথড যেটা, এই যে বিটিং, এটা তো একদম বলা যায় যে মানুষ সৃষ্টির শুরু থেকেই চলে আসতেছে, কিছু হইলেই মারামারি। তো এই বিটিং এ কি হয়, বিটিং এর কারণে তোমার ব্রুজ হতে পারে, অ্যাব্রেশন হতে পারে, ল্যাসেরেশন হতে পারে, এটা বলতে পারো, ব্রুজ, অ্যাব্রেশন অ্যান্ড ল্যাসেরেশন। এখন আসতেছে হচ্ছে আমাদের
ফ্যালাঞ্জা বা ফ্যালাঙ্গা, ফ্যালাঞ্জাই বলে নর্মালি। তো ফ্যালাঞ্জা জিনিসটা কি? ফ্যালাঞ্জা হচ্ছে কি তোমার একটা মোজার মতো একটা থলের মধ্যে কি করে বালি জাতীয় কিছু একটা নেয়, বালির মতো ভারী বালি অথবা লবণ টাইপ কিছু নিয়ে কি করে ওর মুখটা এভাবে বেঁধে ফেলে। মুখটা বেঁধে ফেললে ওইটা মনে করো এমন দেখতে একটা লাঠির মতো কাজ করে, বাট ওর মধ্যে বালি টাইপ জিনিস থাকে। এখন এই শক্ত জিনিস দিয়ে কি করে, পায়ের যে সোল আছে না, আমাদের পায়ের পাতা, ওর ঠিক এই যে এই বরাবর মারে আর কি। এটা মারলে অনেক ব্যথা লাগে, কারণ এই যে এর মধ্যে যে বালি আছে প্রত্যেকবার মারার কারণে সরে সরে যে পায়ের এই যে স্ট্রাকচারের অনুযায়ী মনে করো সরে যায়, আর একদম সবটুকু ফোর্স এই পায়ের সোলের উপর পড়ে, যেটা সলিড কিছু দিয়ে মারলে হইতো না, কারণ আমাদের পায়ের নিচে তো কার্ভ, রাইট? তো এইটাকে বলতেছে হচ্ছে ফ্যালাঞ্জা। এটাকে কি বলে তোমার স্যান্ড ফিল্ড বগি, বালি ভর্তি একটা বগি, BOGEY। এটা দিয়ে পায়ের তালুতে মারে। এটা এক টাইপের টর্চার। ইয়ার টর্চার হচ্ছে আমাদের ওই যে ছোটকাল থেকে যেটা দেখি আমরা, কান মলা দেওয়া, ওইটাই হচ্ছে ইয়ার টর্চার। ফিঙ্গার টর্চারও ছোটকালে অনেকে দেখবা যে যখন স্কুলে মারা নিষেধ ছিল না, তখন কিছু কিছু টিচার করতো যে দুইটা পেন্সিলের মাঝে অথবা দুইটা লম্বা লাঠির মাঝখানে আমাদের একটা ফিঙ্গার দিয়ে দিত, দিয়ে দুইটা পেন্সিল বা কলম দুই দিক থেকে প্রেসার দিত, দিলে আঙুলটা মাঝখানে হচ্ছে চাপা খাইতো। এটা হচ্ছে ফিঙ্গার টর্চার। হেয়ার টর্চার হচ্ছে তোমরা নর্মালি যা জানো, এই যে চুলাচুলি করে যেটাকে বলে, ওইটাই হচ্ছে হেয়ার টর্চার। সাসপেনশন হচ্ছে পায়ে দড়ি দিয়ে উপর করে বেঁধে রাখা, অথবা মনে করো মাথায় দড়ি দিয়ে বেঁধে ঝুলায় রাখা, এটাকে সাসপেনশন বলতেছে। ইলেকট্রিক টর্চার ওই যে আমরা ইংলিশ মুভিতে যেগুলা দেখি, হাই ভোল্টেজ দিয়ে কোনো মানুষের এক্সটার্নাল অর্গানে শক দেওয়া, যেটা ওইটাই। আর সাফোকেশনের ক্ষেত্রে দেখো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ওয়েট সাবমেরিন, একটা ড্রাই সাবমেরিন। তো এইখানে কোয়েশ্চেন করে যে ওয়েট সাবমেরিন বলতে কি বুঝো। ওয়েট সাবমেরিন বলতে বোঝায় ওই লোকটার মাথা তোমার মনে করো ইউরিন, ভমিটাস, ফিসেস, তার মানে অনেক খারাপ অবস্থা, এইগুলা ভর্তি কোনো একটা পাত্রের মধ্যে পুরাপুরি ডুবায় রাখে, এটাকে বলতেছে ওয়েট সাবমেরিন। আর ড্রাই সাবমেরিন বলতে বোঝাচ্ছে এখানে পানি রিলেটেড কিছু নেই, কিন্তু মানুষটার মাথার চারপাশে তোমার কোনো পলিথিন অথবা কোনো একটা ব্যাগ যেখানে ভেন্টিলেশন সম্ভব না, এটা দিয়ে মুখটার চারপাশে আটকায় বেঁধে দেবে, দিলে হচ্ছে তোমার অক্সিজেন ডিফিসিয়েন্সি হবে, সাফোকেশন হবে। হিট টর্চার বলতে অতিরিক্ত গরম অ্যাপ্লাই করা, আর কোল্ড টর্চার মানে তো অনেক বেশি ঠান্ডায় রেখে দেওয়া। এবার আসতেছে সাইকোলজিক্যাল টর্চারের টেকনিক কি কি আছে। প্রথমে আসতেছে ডেপ্রিভেশন টেকনিক। সেন্সরি ডেপ্রিভেশন মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, বাংলা বেশি বাংলা বলা হয়ে যাচ্ছে, তো আমাদের সেন্সরি অর্গানগুলোকে কোনো স্টিমুলি ফিল করতে না দেওয়া, লাইক তোমাকে চোখে দেখতে দেবে না, কানে শুনতে দেবে না, কারোর সাথে কথা বলতে দিবে না। তো এরকম হইলে যারা বন্দি থাকে ওরা অনেক কষ্টে থাকে। ডেপ্রিভেশন অফ বেসিক নিড মানে ফুড, ফুড কম দেয়, স্টার্ভ করায় রাখে, এই টাইপের। তারপরে স্টারভেশন তো মেইনলি, আর বাইরের জগতের সাথেও কোনো কানেকশন রাখতে দেয় না। এমনও হয় যে তোমার মনে করো ক্লোথিংস ছাড়া থাকতে দিছে, এমন তো পসিবল। উইটনেস টর্চার বলতে বোঝায় তোমার ক্লোজ কোনো একটা মানুষকে তোমার সামনেই টর্চার করবে, যাতে তুমি তাকে বাঁচানোর জন্য লাস্টে যে সব ইনফরমেশন বলে দাও। থ্রেটস অর হিউমিলিয়েশন বলতে ওই যে মেন্টালি টর্চার করে, যে যদি তুমি ভুয়া সাক্ষী না দাও তাহলে তোমার পরিবারের ওই লোকের ক্ষতি করব, তাকে ক্ষতি করব, এই টাইপের। আর ফার্মাকোলজিক্যাল টেকনিক মানে হচ্ছে তোমার অ্যান্টিসাইকোটিক কোনো একটা ড্রাগ অথবা কিছু একটা দিয়ে, ট্রুথ সিরাম হাবিজাবি দিয়ে তার মাথা থেকে সবকিছু বের করে আনা অথবা পাগল টাইপ বানায় দেওয়া, এই টাইপের আর কি। আর সেক্সুয়াল যে টর্চার মেথড গুলো আছে, এটা হচ্ছে সেক্সুয়াল যে অর্গান গুলো আছে ওইখানে দেখা যায় যে ইলেকট্রিক শক এটসেট্রা দেয়, হাই ভোল্টেজ অথবা বার্ন এটসেট্রা করে। খুবই হিউমিলিয়েটিং অ্যান্ড কি বলে, মানব মানবতার এগেইনস্টের একটা কাজ। দেন হচ্ছে ফিজিক্যাল সেক্সুয়াল অ্যাসল্ট, এটা তো বুঝতেছই। আর মেন্টাল সেক্সুয়াল অ্যাসল্ট তো করে আর কি তোমার কারাগারে নিয়ে, আর কম্বিনেশনেও তো হয়। তো এর এগেনস্টে আমাদের বাংলাদেশে আইন আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, আর এটা সংশোধিত হয়েছে 2003 সালে। তো এখানে আমি একটা পয়েন্ট লিখে রাখছি, ওয়াটার টর্চার। এটা হচ্ছে যারা একটু বেশি ভালো পারবা তাদের ক্ষেত্রে আস করবে। তো এটা হচ্ছে চায়নাতে, তারপরে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তোমার ওই যে ক্যাম্পে, হিটলারের যে ক্যাম্পে, ওইখানে কি হইতো যে তোমার একটা মানুষকে শোয়ায় রাখতো এরকম মনে করো একটা নির্জন এরিয়ায়, যেখানে আর কারোর সাথে কথা বলতে পারবে না, এরকম কিছু জাস্ট শোয়ায় রাখতো। আর উপরে তোমার মনে করো ঝুলন্ত অবস্থায় অথবা কোনোভাবে একটা পানির বোতল থাকতো। ওই পানির বোতল থেকে ওনার মাথায় এক ড্রপ করে
পানি পড়তে থাকতো কন্টিনিউয়াসলি, খুবই স্লো পেসে। আর চারপাশে কেউ নেই, একদম ঠান্ডা অবস্থা। তো দেখা যায় যে এই যে পানির ফোঁটা উপর থেকে যে মাথায় একই এরিয়ায় বারবার পড়ে, এসব প্রচুর মেন্টাল অ্যাগনি হয়, এর জন্য মেন্টাল অ্যাগনি হয়। আর সাথে তো মনে করো এই যে ডেপ্রিভেশন টেকনিকও অ্যাপ্লাই করছে, তো এটা খুবই সিভিয়ার একটা টর্চার। বেশিরভাগ বন্দি দেখা যায় এতে মনে করো তোমার পাগল হয়ে যায়, আর যা কনফেশন করার লাস্টে কনফেশন করে দেয়। তো এটা খুবই একটা স্ট্রং মেথড অফ টর্চার। তো এবার আসতেছে আমাদের ব্যাটার্ড বেবি সিন্ড্রোম। তো এর অনেকগুলা নাম আছে আলাদা করে। এই নামগুলা যে ফরেন্সিকে আমি যেটা বলছি এর আগের ভিডিওগুলাতে, যে আর কি কি নাম আছে, এটা খুবই একটা কমন কোয়েশ্চেন। তো তিনটা মনে করো, তিনটা চারটা নাম থাকলে দুইটা পারলে এরকম হলেই হবে। তো প্রথমেই বলতে হবে ক্যাফে সিন্ড্রোম, ক্যাফে বানানটা খেয়াল রাখতে হবে, যে আমাদের যে নর্মাল ক্যাফে আছে ওই বানান না। তারপর আসতেছে চাইল্ড অ্যাবিউস সিন্ড্রোম, দেন ম্যালট্রিটমেন্ট সিন্ড্রোম। তো এর ডেফিনিশনটা ধরে, কিন্তু এমনি ওই অন্য অন্যগুলোর মতো যে বাধা ধরা হইতে হবে ওরকম কিছু না। তুমি জাস্ট বলবা যে একটা ক্লিনিক্যাল কন্ডিশন অফ ইয়াং চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স ওল্ড। তার মানে কয়টা ওয়ার্ড অ্যাডই করতে হবে, সেগুলো কয়টাই বলে দিচ্ছি। যে 3 ইয়ার্স ওল্ডের নিচে কোনো একটা বাচ্চা যারা নন অ্যাক্সিডেন্টাল ভায়োলেন্স অর ইনজুরি সাফার করছে মোর দ্যান ওয়ান অকেশন কাদের হাতে। তার মানে কয়টা, ডাব্লিউএইচ এর অ্যান্সার করা আর কি, কে কাকে কিভাবে এগুলো আর কি। যারা হচ্ছে মোর দ্যান ওয়ান অকেশন গার্ডিয়ান প্যারেন্ট এদের কাছ থেকে নন অ্যাক্সিডেন্টাল ভায়োলেন্স অথবা ইনজুরি রিসিভ করছে, এই ঘটনাকে আমরা বলি মোটামুটি ব্যাটার্ড বেবি সিন্ড্রোম। এই কয়টা পয়েন্ট রাখতে হবে, বাকিটা নিজের মতো লিখলেই হবে। তো এর কিছু ফিচার আছে, ফিচারটা কিন্তু আমাদের টার্ম আর প্রফে খুব ভালো একটা কোশ্চেন করে এটা থেকে রিটেনে। তো তোমার এটা এজ ওই যে ডেফিনিশনে উল্লেখ করছো লেস দেন 3 ইয়ার্স, এটা বলবা। আর হচ্ছে বয়েজ, বয়েজ আর মোর প্রোন টু সাফার ফ্রম দিস, বাচ্চা ছেলে যারা। তারপরে ফ্যামিলির সবচেয়ে ছোট বাচ্চাটা দেখা যায় যে এই ব্যাটার্ড বেবি সিন্ড্রোমে সাফার করে বেশি, আর সবচেয়ে বড় জনও হতে পারে। তার মানে এক্সট্রিমের ক্ষেত্রে হয় সবচেয়ে বড় হবে, নাহলে সবচেয়ে ছোট হবে। তারপরে মনে করো আনওয়ান্টেড চাইল্ড যদি হয়, তারপরে কন্ট্রাসেপশন মেথডের ফেলিওর যদি হয়, সেই ক্ষেত্রে যেসব বাচ্চা হবে তাদের ক্ষেত্রে। আর অ্যাজ ইউজুয়াল ইয়াং প্যারেন্ট যদি হয়, অথবা মনে করো অনেক বেশি পুয়ার হয়, অথবা বাবা মার কেউ যদি অ্যাডিকশনে সাফার করে, এই সব জিনিসপত্র মনে করো নিজের থেকে কমন সেন্স খাটায় লিখে দেওয়া যেতে পারে। তো মেডিকো লিগাল ইম্পর্টেন্স এখান থেকে আমাদের অতটা লাগতেছে না। ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ডায়াগনোসিস পয়েন্টটা একটু লাগবে, যে দেখা যায় যে প্যারেন্টস হচ্ছে এই ধরনের বাচ্চা আঘাত পাওয়ার পরেও ডাক্তারের কাছে আনতে অনেক ডিলে করে। আর দেখা যায় যে প্রথমে যেই ডাক্তারকে দেখাইছে সেকেন্ড বার তার কাছে না দেখায় আরেকজনের কাছে নিয়ে যায়, আর তার সে যে হিস্ট্রি দেয় তার সাথে এই বাচ্চার আঘাতের যেই অবস্থা স্টেট সেটা কিন্তু মিলে না। এটা দেখলেই বোঝা যায় যে এই বাচ্চার ক্ষেত্রে ব্যাটার্ড বেবি সিন্ড্রোমের সম্ভাবনা আছে। তো এই যে সেকেন্ড বেবি সিন্ড্রোম, এটা কিন্তু ট্রিপল স্টার সব ক্ষেত্রেই। তো এটা কি হয়েছে, আমরা ব্যাটার বেবি সিন্ড্রোম হচ্ছে 3 ইয়ার্স এর কমের ক্ষেত্রে পড়ছি, আর সেকেন্ড বেবি সিন্ড্রোম হচ্ছে 1 ইয়ার্স ওল্ডের কমে যাদের বয়স তাদের ক্ষেত্রে। তো এরা কি হয় যে অনেক সময় দেখো না, বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করলে অথবা খেলার ছলে তাদের জোরে জোরে বাবা মা কিংবা কোনো গার্ডিয়ান ঝাঁকায় যাতে কান্নাটা থামায় দেয়। তো এই ক্ষেত্রে কি হয় যে বাচ্চাদের হচ্ছে তোমার মনে করো মাথাটা রিলেটিভলি বড় হয়, আর নেকে যে মাসেল থাকে সেগুলো হচ্ছে উইক থাকে, উইক নেক মাসেল। আর লার্জ হেড। তো লার্জ হেড যেহেতু, সেহেতু দেখা যায় যে আমাদের ডুরা আর অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে হচ্ছে তোমার অনেক বেশি ডিস্টেন্স থাকে। তো এর মধ্যে যে ব্লাড ভেসেল গুলা থাকে অতিরিক্ত নাড়াইলে দেখা যায় ইজিলি ইজিলি হচ্ছে প্রেসারের চেঞ্জের কারণে রাপচার করে ফেলে। তো আমাদের এই ক্ষেত্রে কি হবে, সাবডিউরাল অথবা সাব অ্যারাকনয়েড হেমোরেজ হবে ডিউ টু ভিগোরাস শেকিং অফ দ্য বেবি অ্যাজ এ মেথড অফ পানিশমেন্ট। অ্যাজ এ মেথড অফ পানিশমেন্ট কথাটা কিন্তু একটু উল্লেখ করতে হবে। তো সাইন সিমটমস এর ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চার হচ্ছে সিজার থাকবে, বিভিন্ন নিউরোলজিক সিমটমস থাকবে,
মোটামুটি এইটাই। আর সিন্ডারেলা সিনড্রোম নামে আর একটা জিনিস আছে, এটা একটু ইন্টারেস্টিং। সিন্ডারেলা সিনড্রোম হচ্ছে কি, দেখা যায় যে প্রত্যেকটা ফ্যামিলিতে যে কোনো একটা বাচ্চা, প্রত্যেকটা ফ্যামিলি না, কিছু কিছু পরিবার, সরি, তো যে কোনো একটা বাচ্চা, যেমন একটা ফিমেল চাইল্ড, ওই সিন্ডারেলা কার্টুনে যেমন ছিল যে একটা বাচ্চাই হচ্ছে সব ধরনের টর্চারের শিকার হইতো, যে হয় সবচেয়ে ছোট হবে বাচ্চাটা অথবা সবচেয়ে বড় হবে ফ্যামিলির। তো এরা হচ্ছে রিপিটেডলি অ্যাবিউজড হবে আর বাকি বাচ্চাগুলো বেঁচে যাবে। তো ওই বাচ্চাটাকে এই যে মারা টর্চার করা, এই ব্যাপারটাকে আমরা বলতেছি সিন্ডারেলা সিনড্রোম। তো এটাই ছিল মোটামুটি ব্যাটার্ড বেবি সিনড্রোম থেকে কি কি লাগবে তার একটা আলোচনা। এবার আসতেছে স্টারভেশন। তো স্টারভেশনে প্রথম, এটাও কিন্তু রিটেনে অনেক ভালো একটা আশা কোয়েশ্চেন, অনেক ভালোভাবেই লেখা যায়। তো স্টারভেশনের ডেফিনিশনে লিখতে হবে উইথ হোল্ডিং অফ ফুড or food and drinks from or by an individual। এই যে দুইটা ওয়ার্ড, ফ্রম অর বাই, দুইটাই কিন্তু ইউজ করা লাগবে। তার মানে একটা মানুষকে হয় খেতে দেওয়া হচ্ছে না, অথবা একটা মানুষ অন্য কাউকে খেতে দিচ্ছে না, দুইটা আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে। যাই হোক, একটু উইয়ার্ড টাইপ জিনিস। তো এরপরে এর পেইড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে স্টারভেশনের টাইপ বলো। তো টাইপের মধ্যে কি কি পড়বে, একটা হচ্ছে অ্যাকিউট বা কমপ্লিট স্টারভেশন, যেটা হচ্ছে হঠাৎ করেই সাডেনলি একদম খাবার দাবার খাওয়া টোটালি অফ হয়ে যাবে। আর একটা যেটা, সেটা হচ্ছে ক্রনিক বা ইনকমপ্লিট। তো এটা কি ইনকমপ্লিট কেন কেন বলছে, এটা হচ্ছে তোমার মনে করো প্রত্যেকদিন খেতে পারবে অল্প স্বল্প, বাট যা খাবে সেটা মনে করো বডির ডিমান্ডের তুলনায় অনেক 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 কম, বোথ কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটিভলি। তো এরকম টাইপের সিচুয়েশন কখন হয়, এই যে মনে করো কোনো ফ্যামিন যদি হয়, তারপরে প্রাকৃতিক যেই ডিজাস্টার গুলো আছে, ন্যাচারাল ডিজাস্টার, এই টাইপের জিনিসের ক্ষেত্রে আমাদের দেখা যায় ক্রনিক স্টারভেশন হয়। তো এরপরে হচ্ছে আমাদের কিছু কনসেপচুয়াল জিনিস থাকে, লাইক ক্যাকেক্সিয়া বলতে কি বুঝো, ইম্যাসিয়েশন বলতে কি বুঝো, এই টাইপের। তো আইনা নিশন, প্রথমে আমাদের একটা ওয়ার্ড হচ্ছে একটু শেখা লাগে, সেটা হচ্ছে আইনা নিশন বলতে কি বুঝো। তো আইনা নিশন বলতে বোঝায় যে এক্সস্টেড স্টেট ডিউ টু প্রলংড আন্ডার নিউট্রিশন। তার মানে অনেক দিন ধরে আন্ডার নিউট্রিশনে থাকার কারণে তোমার বডির যে এক্সস্টেড স্টেট হয়েছে, এটাকে বলে আইনা নিউট্রিশন। আর ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে যে খাবার খাচ্ছে ঠিকই, সেটা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিও আছে আর কি। ম্যাল নিউট্রিশন যেটা, সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে খাবে বাট নট নিউট্রিশাস ইনাফ। কোয়ালিটিতে ঝামেলা আর কি। তার মানে তোমার মনে করো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন যে লেভেলে খাওয়া উচিত ছিল, ওই লেভেলে খাচ্ছে না। আর আইনানিশনের সিভিয়ার সিচুয়েশন যেটা, তার মানে সিভিয়ার আইনানিশন, ওইটাকে আমরা বলতেছি ক্যাকেক্সিয়া। এটার স্পেলিংটা খুবই লাগে, ক্যাকেক্সিয়া। তারপরে আসি ইম্যাসিয়েশন। ইম্যাসিয়েশন বলতে বোঝায় হচ্ছে লস অফ বডি ওয়েট। তো এইগুলা মোটামুটি ভাইবার ক্ষেত্রে লাগে, ব্রিটেনে তেমন কখনোই পাবা না। আর এমন না যে ভাইভাতেও মনে করো যে অলওয়েজ আস্ক করবে, বাট ক্যাকিক্সিয়া এই জিনিসটা মোটামুটি পছন্দ করে। তো এরপর আসতেছে হচ্ছে আমাদের এইগুলার কজ, কজ অফ ক্রনিক আর অ্যাকিউট স্টারভেশন। অ্যাকিউট স্টারভেশনের কজ দেখো, যে কোনো জায়গায় যদি ট্র্যাপড হয়ে যায়, আন্ডারগ্রাউন্ড কোনো পিট অথবা খনি, মাইন যেটা, ওর মধ্যে যদি আটকা পড়ে যায়। তারপরে এই যে কুয়েটে যেটা করলো কয়দিন আগে, হাঙ্গার স্ট্রাইক বা অনশন, এটাও কিন্তু একটা অ্যাকিউট স্টারভেশন, হঠাৎ করেই কিছু খাওয়া বন্ধ করে দেয়। আর ওই যে অনেকে পাগল টাগল হয়ে যায় সেই সময়, যে খাবার খেতে চায় না, রিফিউজাল টু টেক ফুড, এই টাইপের। তারপর আসে ক্রনিক স্টারভেশন, একটু আগে যেটা বললাম, ফ্যামিন অথবা আমাদের ন্যাচারাল যে ডিজাস্টার গুলো আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলা পাবো। তারপরে যদি নেগলেক্ট নেগলেক্ট করা হয় কোনো বাচ্চাকে, নেগলেক্টেড কিড, তাদের ক্ষেত্রে দেখা যায় গার্ডিয়ানরা খাবার উইথহোল্ড করে রাখতেছে। আর কোনো ডিজিজের ক্ষেত্রেও হতে পারে, তোমার ডিজিজ, যে পাইলোরিক স্টেনোসিস বলে না, স্টোমাকে খাবার যায় বাট ইন্টেস্টাইন পর্যন্ত তো রিচ করে না,
খাচ্ছে ঠিকই বাট বডিতে কিন্তু কোনো অ্যাসিমিলেশন হচ্ছে না। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের ক্রনিক স্টারভেশনের ব্যাপারটা চলে আসে। তো এরপরে আমাদের আসে হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স। এর মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা আমাদের কিন্তু কাজে দিবে, তার জন্য একটু ক্লিয়ার করে নিচ্ছি আর কি। তো মেডিকেল লিগাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমরা তিনটা ভাগে ভাগ করে লিখবো অলওয়েজ, ঠিক আছে? সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল আর হচ্ছে হোমিসাইডাল। এই ভাগ করার পরে তারপরে তুমি নিজের মতো বুঝে বুঝে হচ্ছে পয়েন্টের ডিটেইলস লিখতে পারবা। ভাগ করাটাই এখানে হচ্ছে মেইন একটা জিনিস। তো ফরেন্সিকের ক্ষেত্রে যে কোনো মেডিকো লিগাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এই তিনটা পয়েন্ট দিয়ে জিনিসপত্র লিখতে প্রিফার করি আর কি, টিচাররাও প্রিফার করে। তো সুইসাইডালের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে হাঙ্গার স্ট্রাইকের যেটা, তারপরে পাবলিক অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার জন্য, অথবা পাগল যারা লুনেটিক্স তারা করে। আর হোমিসাইডাল মানে এই যে ব্যাটার্ড বেবি সিন্ড্রোমের ক্ষেত্রে এরকম একটা পয়েন্ট আছে যে বাচ্চাদেরকে গার্ডিয়ানরা খাবার ইচ্ছা করে দেওয়া বন্ধ করে দেয়। আর অ্যাক্সিডেন্টাল তো মনে করো ওই যে ন্যাচারাল ডিজাস্টার, ফ্যামিন, এগুলা যেটা। তো সাইন সিমটমস অফ ক্রনিক স্টারভেশন যেটা, তোমার হচ্ছে অ্যাকিউটটা আগে একটু একটু রিডিং দিবা, তারপরে হচ্ছে দেখবা ক্রনিক স্টারভেশনের সাইন সিমটমস। তো এটা হচ্ছে অ্যাকিউটের থেকে পরীক্ষায় বেশি আসে। মোটামুটি নোট বইতে যেমন ভাবে দেওয়া আছে ওই কনস্ট্যান্ট একটা অর্ডার বা রেডিতে ওইভাবেই পড়বা। তো তার মধ্যে কিছু পয়েন্ট আর কি ভুলে যায়, সেটা হচ্ছে ক্যাকেক্সিয়া হয় এখানে তোমার 40% অফ দ্য টোটাল বডি ওয়েট হচ্ছে তোমার এখানে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হাত পায়ে হচ্ছে ইডিমা দেখা যায়, ইডিমা। এটা কিন্তু কি টাইপের ইডিমা হবে, এটা কিন্তু পিটিং ইডিমা হবে, কারণ এখানে হচ্ছে ম্যাল নিউট্রিশনের জন্য এই পিটিং ইডিমাটা হচ্ছে, ভিটামিন ডিফিসিয়েন্সি মেইনলি। তারপর হচ্ছে আরেকটা জিনিস আস করতে পারে যে ক্রনিক স্টারভেশনের ক্ষেত্রে তোমার আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা হয় কিনা, কিন্তু আসলে ব্রেনের অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা হয় না, মানুষের ব্রেন ক্রনিক স্টারভেশনে থাকলেও অ্যাক্টিভ থাকে। তারপরে আসতেছে হচ্ছে আমাদের কজ অফ ডেথ, কজ অফ ডেথ ইন স্টারভেশন। তো অ্যাকিউট আর হচ্ছে আমাদের ক্রনিকে কজ অফ ডেথ মোটামুটি হচ্ছে কিছু কিছু জায়গা আলাদা, বাট মোটামুটি সেমই। তো তার মধ্যে প্রথমে আসে হচ্ছে আমাদের সিভিএস এর যে ফেইলিওর, তারপরে অন্য অন্য ভাইটাল অর্গানের ফেইলিওর হতে পারে স্টারভেশনের জন্য। আর ইনফেকশন, ইন্টারকারেন্ট ইনফেকশন, রিপিটেডলি ইনফেকশন হইতে থাকবে যেহেতু খাচ্ছে না, ভিটামিন ডেফিসিয়েন্সি, মিনারেল ডেফিসিয়েন্সি, এই জন্য। আর হচ্ছে ডেবিলিটি, জেনারেল ডেবিলিটি। তো এই কয়টা পয়েন্ট তোমার ক্রনিকে মোটামুটি সেম, জাস্ট একটা পয়েন্ট অ্যাড হয়, সেটা হচ্ছে এক্সশন আর ব্রাউন অ্যাট্রফি অফ দ্য হার্ট। ক্রনিকের ক্ষেত্রে এক্সশন আর ব্রাউন অ্যাট্রফি অফ হার্ট। ব্রাউন অ্যাট্রফি, এই জিনিসটা যেন মাথায় থাকে, ব্রাউন অ্যাট্রফি। তারপর হচ্ছে আমাদের পোস্টমর্টেম ফাইন্ডিংস। পোস্টমর্টেম ফাইন্ডিংস এর ক্ষেত্রে এইখানে রাইগর মর্টিসটার দিকে খেয়াল করবা, যে আগে আসে আর আগে যায়, আগে আসে আগে যায়, আর্লি অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর আরেকটা পয়েন্ট আমাদের লাগে, সেটা হচ্ছে যে পোস্টমর্টেম লিভিডিটি, যেটা পোস্টমর্টেম স্টেইনিং বা লিভিডিটি যেটাই বলো, এটা কিন্তু এখানে ফেইন্ট হবে। এটা এমসিকিউর জন্য, এমসিকিউতে এই পয়েন্ট থেকে দেয় অনেক বেশি। আর ইন্টারনাল ফাইন্ডিংস এর ক্ষেত্রে গল ব্লাডারটা মাস্ট, গল ব্লাডারটা ইন্টারনাল দিতেই হবে। সেটা হচ্ছে থিক ইনস্পিসেটেড বাইল থাকে, থিক ইনস্পিসেটেড, তার মানে ঘন থিক বাইল। তো মোটামুটি এইগুলা হচ্ছে আমাদের স্টারভেশন থেকে না জানলে নয় কোন কোন পার্ট, সেটাই আর কি কি ভুল যাওয়ার পসিবিলিটি কি। এবার এই যে কার্ডিনাল সাইন্স অফ স্টারভেশন যেটা, এইখান থেকে তোমার প্রত্যেকটা রিজন জানতে চায়, এটা হচ্ছে ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট, রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে কি হয়, ইমাশিয়েটেড বডি উইথ টোটাল লস অফ হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, জিরো সাবকিউটেনিয়াস ফ্যাট, এখানে আমি সেটা লিখলাম। তো সাবকিউটেনিয়াস ফ্যাট কেন থাকবে না, কারণ তুমি বডিতে খাবার দিচ্ছ না, তো ফ্যাট হচ্ছে এখানে ফার্স্ট সোর্স অফ এনার্জি হিসেবে আসবে, তো এটা ইউটিলাইজ হয়ে যাবে।
তারপরে হচ্ছে আমাদের স্ক্যাফয়েড শেপ অ্যাবডোমেন। তো এটাই যে অ্যাবডোমেনে তো অনেক সাবকিউটেনিয়াস ফ্যাট ছিল, তো ওইগুলা নেই যেহেতু আমাদের স্ক্যাফয়েড বা কনকেভ শেপ অ্যাবডোমেন হয়ে যাবে। তারপরের পয়েন্টটা হচ্ছে ডিস্টেন্ডেড গল ব্লাডার উইথ থিক ইনস্পিসেটেড বাইল। শর্টে লিখলাম পয়েন্টটা। তো এই যে এখানে আস করবে যে থিক অ্যান্ড ইনস্পিসেটেড কেন হলো, তো এটার প্রসিডিওর হচ্ছে যে ধরো নো জিআইটিতে কোনো ফ্যাটি ফুড নেই, নো ফ্যাটি ফুড ইন জিআইটি। তো তার জন্য কি হবে, কোলেসিস্টোকাইনিন যেটা আছে, সিসিকে দিয়ে লিখি কোলেসিস্টোকাইনিন, এই কোলেসিস্টোকাইনিন হচ্ছে সিক্রেশন হবে না। সিক্রেশন না হলে কি হয়, গল ব্লাডারের কন্ট্রাকশনও হবে না, কারণ কোলেসিস্টোকাইনিন হরমোন না আসলে তো গল ব্লাডার নর্মালি কন্ট্রাকশন করে না। তো তখন কি হবে, গল ব্লাডারের মধ্যে বাইলগুলা জমতে থাকবে, ওইখান থেকে ওয়াটার অ্যাবজর্পশন করে ফেলবে গল ব্লাডারের যেই কলামনার সেলগুলা আছে ওয়ালে ওইগুলা। তারপরে হচ্ছে যেই বাইল থাকবে সেটা হচ্ছে থিক ইনস্পিসেটেড হয়ে যাবে। তো এর আর একটা ইয়ে ছিল, আর একটাও থিওরি আছে, তো ওইটাকে আমি মার্চ করে ফেলতে চাই এর সাথে, যে ফ্যাটি ফুড যদি জিআইটিতে না থাকে তাইলে হচ্ছে আমাদের ভ্যাগাস নার্ভেরও স্টিমুলেশন থাকবে না। ভ্যাগাস নার্ভে যদি স্টিমুলেশন না থাকে তাইলে হচ্ছে তোমার গল ব্লাডার কোনো স্টিমুলেশন পাবে না, তো কন্ট্রাকশন হবে না, থিক ইনস্পিসেটেড বাইল পাওয়া যাবে। এর পরে যে কার্ডিনাল ফিচার ছিল সেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট টিস্যু পেপার লাইক ইন্টেস্টাইন। তো এখানে তিনটা ওয়ার্ডই হচ্ছে, একটাও বাদ দিবা না, দিলে হচ্ছে খেপাখেপি করে টিচাররা। ট্রান্সলুসেন্ট টিস্যু পেপার লাইক, এই তিনটা ওয়ার্ডই খুব ইম্পর্টেন্ট। ইন্টেস্টাইন, তো এটা কেন হলো, এই যে আমাদের ইন্টেস্টাইনে যেই কাভারিং থাকে, পেরিটোনিয়ামের কাভারিং থাকে বা মেজেন্ট্রি থাকে, মেজেন্ট্রিতে তো আমরা পড়ছিলাম যে অনেক ফ্যাট কন্টেইনিং স্যাক থাকে অথবা লুজ সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে এটসেট্রা। তো মেজেন্টারি থেকে যখন এই স্টারভেশন শুরু হয় তখন এই মেজেন্টারি থেকে সাবসেরাস ফ্যাট যেগুলা থাকে, সাবসেরাস ফ্যাট অথবা তোমার গল ব্লাডারের, গল ব্লাডার বলতেছি কেন, ইন্টেস্টাইন ওয়ালে যেই লুজ ফ্যাটগুলা থাকে সেগুলা হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যায়। অ্যাবজর্পশন হয়ে গেলে আগে যেমন ট্রান্সলুসেন্সি ছিল না, কোনো কিছুই ছিল না এই টাইপের, তখন হচ্ছে আমাদের এই ট্রান্সলুসেন্সি দেখা যাবে ইন্টেস্টাইনে, আর এই টাইপের একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে। তো কি হচ্ছে এখানে মেইন পয়েন্টটা হচ্ছে আমাদের সাবসেরাস ফ্যাটের অ্যাবজর্পশন। এইবার আসতেছে যে কোনো একটা মানুষ স্টারভেশনে ছিল, তো ট্রিটমেন্টের প্রথমেই কি তুমি তাকে সলিড ফুড দিবা না দিবা না, তো অ্যান্সারটা হবে যে আমাদের শুরুতেই নো সলিড ফুড, প্রথমে হচ্ছে লিকুইড ফুড দিয়ে শুরু করতে হবে। তো এর কারণ কি, অনেকক্ষণ ধরে যদি স্টারভেশনে থাকা হয় তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যেগুলো থাকে ওরা হচ্ছে অ্যাট্রফি হয়ে যায়। অ্যাট্রফি মানে হচ্ছে ক্ষয়, ভেঙে যাওয়া। তো অ্যাট্রফি হয়ে গেলে মনে করো সলিড ফুড দিলে তো আগের মতো ডাইজেস্ট করতে পারবে না, তো ওর জন্য যে ইনডাইজেশন হবে পরে, ওই ইনডাইজেশন থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে ডায়রিয়া টাইরিয়া হয়ে দেখা যাচ্ছে যে আবার মারা যেতে পারে। এই জন্য আমরা স্লোলি রিটার্ন করি, প্রথমে হচ্ছে তোমার ওয়ার্ম ওয়াটার, জুস, এগুলা দিয়ে আগে হচ্ছে কিছুদিন খাওয়াইতে হবে, ওয়ার্ম ওয়াটার, জুস, মিল্ক, লিকুইড ফুড স্পেশালি। এগুলা খাওয়ানোর পরে আস্তে আস্তে করে সলিড ফুড অ্যাড করতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না। তারপরে হচ্ছে ভিটামিন বাড়াতে হবে, আর প্রোটিন ইনটেক যেটা আছে, প্রোটিন ইনটেক ওইটা বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে ভালো মতো প্রোটিন খায়, কারণ এই কয়দিন বডি থেকে অনেক বেশি ডিকে হয়েছে প্রোটিন। এই জন্য দেখবা যে অনশন যখন ভাঙায় তখন ফার্স্টে হচ্ছে জুস দেয়, আর কিছু দেয় না। তো এবার আসতেছে ফ্যাটাল পিরিয়ড, এই নিয়ে হচ্ছে অনেক ধরনের মারামারি আছে। তো আমি এটা মনে রাখি যে 6 to 8 উইক যদি শুধু ফুড উইথড্র করে রাখা হয় তাইলে মানুষটা মারা যাবে। আর যদি ফুড আর ওয়াটার দুইটাই হচ্ছে উইথড্র করে রাখা হয় তাইলে তো 10 থেকে 12 দিনের কথা এইখানে বলা আছে, বাট আমরা বায়োকেমিস্ট্রিতে কি পড়ছি যে মানুষ হচ্ছে ওয়াটার যদি না দেওয়া হয় 7 দিনের মধ্যেই কিন্তু মানুষ মারা যায়। তো এটা আসলে ডিপেন্ড করে যে তোমাদের লেকচারে কি পড়ায়, লেকচারে যেটা বলবে এই অ্যামাউন্টটা, টাইমের ব্যাপারটা লেকচার ফলো করাটা সবচেয়ে বেস্ট। আর নিউবর্নদের ক্ষেত্রে ওরা কিন্তু 7 থেকে 10 দিন ফুড অ্যান্ড ওয়াটার ছাড়া বেঁচে থাকার ক্যাপাবিলিটি রাখে।
এটা কিন্তু একটা ভালো একটা জিনিস মনে রাখার মতো। তো এটাই ছিল আমাদের 6 নম্বর আইটেম থেকে আলোচনা করার বিষয়বস্তু। কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো অভিমত যদি থাকে, কিংবা তোমরা কি টাইপের জিনিস চাও কন্টেন্ট পরে, তাহলে হচ্ছে এখানে কমেন্ট করে জানাবা। তো ক্যাজুয়াল স্মাইলি ফেস, এই তো, টাটা।